আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 1.1-এর দুটি গুরুত্বপূর্ণ বিষয়, সংখ্যা নিয়ে খেলা ও জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে। চলো শুরু করা যাক তাহলে। আমরা বরাবরই বলে আসছি যে তোমাদের অনুসরণের অঙ্কগুলো করার পূর্বে এই অনুসরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে যেতে হবে, নাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সমস্যা হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে 3টি পর্বের মাধ্যমে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। আজকে আমরা 4র্থ পর্বে তোমাদের সংখ্যা নিয়ে খেলা এবং জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা সংখ্যা নিয়ে খেলাটা দেখব, এটা কি। তো খেয়াল করো, তোমাদের বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় প্রথমের দিকে লেখা আছে সংখ্যা নিয়ে খেলা। এখানে 3টা বিষয় দেওয়া আছে। এখানে আসলে বোঝাতে চেয়েছে যে তোমরা মনে মনে যেই সংখ্যাকেই ধরো এই লেখার সাহায্যে, তো তার ভাগফল আসলে শূন্য হবে। তো আমরা যদি প্রথমটার দিকে খেয়াল করি, তোমরা একটু বইটা নিয়ে দেখো যে 1 নম্বরে লেখা আছে কি, 2টি অঙ্কের যে কোনো সংখ্যা নাও, অর্থাৎ 2টি অঙ্ক হবে আর যে কোনো একটা সংখ্যা মনে মনে নিতে পারো। সংখ্যা দুইটির স্থান বদল করলে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। তাহলে কি বলছে, সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। যোগফলকে 11 দ্বারা ভাগ করো, ভাগশেষ শূন্য হবে। তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে লিখি, প্রথমে মনে করো আমরা এইটা সম্পর্কে একটু আলোচনা করছি। এখানে বলেছে 1 নম্বরে বলেছে কি, 2টি অঙ্কের যে কোনো সংখ্যা নাও, অর্থাৎ যে কোনো সংখ্যা তোমরা 2টি অঙ্কের নিতে পারো। মনে করো আমরা নিলাম 3, 1, তোমরা যে কোনোটা নিতে পারো। তো সংখ্যা দুইটির স্থান বদল করার পরে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। তাহলে স্থান বদল করতে হবে, অর্থাৎ 3, 1 আছে, আমরা এটা উলটপালট করে লিখবো। 1টা আগে লিখবো, 1, 3 এইভাবে লিখবো। তো স্থান বদল হয়ে গেল। স্থান বদল করার পর কি সংখ্যাটি যোগ করতে হবে। তো আমরা যোগ করি, 3 আর 1 4 হয়, 3 আর 1 4 হয়, কত হলো 44 হলো। তো এই যোগফলকে 11 দ্বারা ভাগ করো। তাহলে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, মনে করো 11, তাহলে এর 11 44-এর ভিতর কতবার যায়, 4 11 কিন্তু 44। তাহলে ভাগশেষ কি হচ্ছে, শূন্য। তাহলে আমরা কি বুঝলাম, যে ভাগশেষ সবসময় শূন্য হবে। তোমরা মনে মনে যে সংখ্যাটাই ধরো তার যদি এই 11 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ শূন্য হবে। 1 নম্বর নিয়মটা ছিল এরকম। 2 নম্বর নিয়মটা কি, খেয়াল করো, 2টি অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো। বলছে 2টি অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ দাও, ভাগশেষ শূন্য হবে। তো এখানে আবার পূর্বেরটার মতো মনে মনে 2টা সংখ্যা নিতে হবে। মনে করো আমরা নিলাম 5, 6 নিলাম, 5 এবং 6। তো এই দুইটার আবার স্থান বিনিময় পূর্বেরটার মতোই, 6 পূর্বে লিখবো, তারপরে লিখবো 5। তো এবার কি বলছে, আমরা স্থান বিনিময় করার পরে কি বলছে, বলছে যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। এটা কিন্তু 2 নম্বর নিয়ম। বড় সংখ্যা কোনটা, অবশ্যই 65। 65 থেকে আমরা যদি ছোট সংখ্যা বাদ দিই 56, তো 9 হয়। তো এখানে কি বলছে, যেটা বিয়োগফল হবে, বিয়োগফলকে কয় দ্বারা ভাগ করতে হবে, 9 দ্বারা। তো আমরা এই 9কে যদি 9 দ্বারা ভাগ করি, তাহলে 9 1 9, তাহলে ভাগশেষ কি হচ্ছে, শূন্য। তোমরা যে কোনো সংখ্যা ধরতে পারো, ধরে এইভাবে চেষ্টা করতে পারো। তাহলে কি হলো, ভাগফল কিন্তু শূন্য হলো। তাহলে আমরা 2টা নিয়ম দেখলাম। 3 নম্বর নিয়মটা কি বলছে, খেয়াল করো, 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। এখানে বলছে 3 অঙ্কের সংখ্যা নিতে। আমরা কত নিতে পারি, 2, 3, 4, 3 অঙ্কের সংখ্যা নিলাম। তাহলে 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্কগুলো বিপরীত ক্রমে লিখো। তাহলে আবার পূর্বেরটার মতো আমরা বিপরীতভাবে লিখবো, অর্থাৎ 4 আগে দিব, তারপর দিব 3, তারপরে দিব 2। তো বিপরীত ক্রমে লিখো। এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে আবার বড় সংখ্যা আমাদের কত, 432, থেকে ছোট সংখ্যা কত, 234। তাহলে বড়টি থেকে ছোটটি বিয়োগ করব। তাহলে এটা আমাদের বিয়োগফল কত হয়, তো এটা কিন্তু বিয়োগ করলে আমাদের হয় 198। এবার কি বলছে, বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করো। তাহলে বিয়োগফলকে আমরা কত দ্বারা ভাগ করব, 99। 99 দুগুণী কত হয়, 99 দুগুণী কিন্তু 198 হয়। তাহলে ভাগশেষ কি হচ্ছে, শূন্য। আসলে তোমাদের এই অঙ্কটা দ্বারা কি বোঝাতে চেয়েছে, তোমরা এই যে নিয়মগুলো বলেছে, প্রথমে 2 অঙ্কের সংখ্যা নাও, তারপরে কি করো, ওটি স্থান বদল করে যোগ করো, যোগ করে 11 দিয়ে ভাগ করো, শূন্য হবে। তারপর এটাই বলছে আছে 2 অঙ্কের সংখ্যা নাও, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো। তো বিয়োগ করে যেটা হবে সেটাকে 9 দ্বারা ভাগ করলে ভাগফল শূন্য হবে। তৃতীয়টি বলেছে যে 3 অঙ্কের সংখ্যা নাও, স্থান বদল করে বড় থেকে ছোট বিয়োগ করো, তারপরে 99 দ্বারা ভাগ করো, ভাগফল কিন্তু শূন্য হবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই শূন্য হবে। তোমাদের এটাই বোঝাতে চাইছে যে যেভাবেই নাও, এই ম্যাজিকের মতো কিন্তু এইগুলো আসলে ফলাফল শূন্য হবে। তো আমরা সংখ্যা নিয়ে খেলাটা বুঝলাম এই 3 নিয়মের মধ্যে। তো তোমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, দেখি আসলে সবগুলো হয় কিনা। তো আমরা এবার শিখবো জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে। দেখো, তোমাদের কিন্তু 7 নম্বর পৃষ্ঠায় এরকম একটা চিত্র দেওয়া আছে জ্যামিতিক প্যাটার্নের। আমি লিখে রেখেছি জ্যামিতিক প্যাটার্ন। এখানে আছে 4টা কাঠি, 1 2 3 4, এটা আছে 7টা, 10টা, এর পরটা দেওয়া নাই, অর্থাৎ এর পরটা কিন্তু 13 হবে।
এবং এইখানে সূত্র দেওয়া আছে 3 ক প্লাস 1, এখানে আছে 5 ক প্লাস 1 এবং পরবর্তীতে আছে 5 ক প্লাস 2। এইগুলোর সাহায্যে কিন্তু এর পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হয়। এই যে সূত্রটা, এটার সাহায্যে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হয়। তো মনে করো তোমাদের এই সূত্রটা মনে নেই, ঠিক আছে, তো এখানে তো তোমাদের দেওয়া আছে বইতে, কিন্তু মনে নাই, তোমরা এই সূত্রটা আসলে কীভাবে তৈরি করবা, এটা কিন্তু খুবই সহজ। এবং এই সূত্রের সাহায্যেই আমরা পরবর্তী কোন সংখ্যাটা হবে সেগুলো নির্ণয় করতে পারবো। যেমন তোমরা খেয়াল করো যে দুইটা পদের মধ্যে পার্থক্য কত, এখানে আছে 4, এখানে আছে 7, 10, 13, তাহলে এখানে কিন্তু 7 এবং 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। এইখানেও কিন্তু 10 এবং 7-এর মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে 3, 10 এবং 13-এর মধ্যে পার্থক্য কিন্তু 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই কিন্তু 3 3 3 পার্থক্য হচ্ছে। তো এইখানে এই সূত্রটা কিভাবে আসলো, যেমন এই যে পার্থক্য, এটার নিয়ম হচ্ছে পার্থক্যর সাথে ক গুণ হবে, অর্থাৎ এখানে পার্থক্য হয়েছে কত, পার্থক্যর সাথে ক গুণ, তাহলে 3 ক, এটার সাথে কি যোগ হবে, যোগ এই যে প্রথম যে সংখ্যাটা ছিল কি আছে 4, এই 4-এর সাথে পার্থক্যটার বিয়োগ হবে, তাহলে 4-এর সাথে পার্থক্য কত 3, 4-এর সাথে পার্থক্যটা বিয়োগ করলে কিন্তু 1 হচ্ছে, তাহলে এইখান থেকে কিন্তু আসলো 3 ক যোগ 1। তদ্রূপ আমরা যদি এইটা লক্ষ্য করি, এটার পার্থক্য কিন্তু 6 আর 5 11, তাহলে 5। তদ্রূপ এইটারও পার্থক্য হচ্ছে মাঝে কিন্তু 5, এইটারও পার্থক্য হচ্ছে 5। তাহলে আমরা কি সূত্র জানি, যে পার্থক্যর সাথে ক গুণ, অর্থাৎ পার্থক্য হচ্ছে 5, তার সাথে ক গুণ, যোগ এর সাথে কি যোগ হবে, এই যে প্রথম যে পদটা সেই পদের সাথে পার্থক্য বিয়োগ, তাহলে 6-এর সাথে 5 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এখান থেকে কিন্তু 5 ক যোগ 1 আসলো। আমরা যদি পরবর্তীটা লক্ষ্য করি, এইখানে দেখো পার্থক্য কত, 7 5 12, অর্থাৎ এটার পার্থক্য হচ্ছে 5, এটার পার্থক্যও কিন্তু 5, এটার পার্থক্যও কিন্তু 5। তাহলে আমাদের নিয়মটা কি, পার্থক্যর সাথে ক গুণ, তাহলে 5 ক, এইভাবে লেখা মানে কিন্তু গুণ বা গুণ চিহ্ন দিলেও হবে, প্রথম পদের সাথে পার্থক্য বিয়োগ, প্রথম পদ হচ্ছে 7, 7-এর সাথে বাদ যাবে কত 5, তাহলে 7 থেকে 5 বাদ দিলে কিন্তু 2 হয়, তাহলে এখান থেকে আসলো 5 ক যোগ 2। আশা করি এই যে কীভাবে এই সূত্রগুলো আসছে তোমরা এখন অন্য একটা অঙ্ক দেখলেও কিন্তু এইভাবে বের করে নিতে পারবা। প্রথমে যে পার্থক্যের সাথে ক গুণ, তারপরে কি প্রথম পদের সাথে পার্থক্য বিয়োগ করে যেটা হবে সেটা। আশা করি তোমরা এই যে এইগুলো কীভাবে আসলো, এই সূত্রগুলো তোমরা আশা করতে পেরেছো। এই যে পার্থক্য আমরা এইভাবে নির্ণয় করলাম, এই পার্থক্য নির্ণয়ের কিন্তু আর একটা সূত্র আছে। আমরা যদি মনে করো যে লিখি সূত্রটা কি, কিভাবে পার্থক্যটা লিখতে হয়, সূত্র হচ্ছে পার্থক্য গণিত ক, পার্থক্যের সাথে ক গুণ হবে, তারপরে কি হবে, যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। দেখো এইভাবেও কিন্তু আমরা এই যে এইগুলো বের করতে, সূত্রটা কি, পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। তাহলে আমরা যদি প্রথমটার সাথে মিলাই, বলছে হচ্ছে পার্থক্য, প্রথমে বলছে পার্থক্য গুণ ক, তাহলে আমাদের পার্থক্য কত হয়েছে, প্রতিটা পদের মধ্যে পার্থক্য কত হয়েছে 3, তাহলে এখানে হবে 3 গুণিত ক, তাহলে 3 গুণিত ক প্লাস এর সাথে কি হবে প্রথম সংখ্যা, এখানে প্রথম সংখ্যা কত আমরা দেখতে পাচ্ছি 4, বিয়োগ পার্থক্য কত হয়েছে 3, বিয়োগ 3। তাহলে এটা যদি আমরা সমাধান করি, 3-এর সাথে ক গুণ করলে কত হয়, 3 ক হয়, প্লাস এই 4 আর 3 বাদ দিলে কত হয়, 1 হয়, তাহলে 3 ক যোগ 1, এখানে কিন্তু 3 ক যোগ হয় 1 হচ্ছে। তাহলে প্রতিটাই কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে পার্থক্যটা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এই দুইটা নিয়ম বুঝতে পেরেছো সুন্দরভাবে। এখন আমরা দেখবো এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে। মনে করো এখানে আছে 4 7 10 13, অর্থাৎ 1 2 3 4, 4টা পদ দিয়ে আছে, এটা মনে করো 4টা পদ। এরপর আছে 5 6 7 8, ওইগুলো পদ তোমরা জানো না, যদি বলে যে অষ্টম পদ কত, তো এইভাবে কিন্তু তোমরা 3 3 3 করে বৃদ্ধি করতে গেলে কিন্তু তোমাদের একটু দেরি লাগবে। যদি এইভাবে অঙ্ক দিয়ে বলে অষ্টম পদ কত, তো তখন আমরা কি করব, এই যেই পদটা বের করতে বলবে, যেমন বলছে অষ্টম পদ, এই ক সমান আমরা সেটা ধরবো। তো মনে করো এখানে আছে 3 ক যোগ 1, তো বের করতে বলেছে অষ্টম পদ, আমরা তাহলে 3 কর স্থলে যেই পদটা বের করতে বলবে সেটা লিখব। গণিত আমরা জানি গুণ চিহ্ন আছে, গুণ দিয়ে আছে, এই 3 এবং ক এটা গুণ আকারে আছে, তাহলে অষ্টম পদ বের করতে বলেছে 3-এর সাথে 8 গুণ হবে, এই কর মানটা হচ্ছে 8 যোগ 1 করব। এখন আমরা যদি করি 3 আর 8 গুণ করলে হয় 3 8 24 যোগ 1 সমান সমান কিন্তু 25 হচ্ছে। তাহলে অষ্টম পদ কত হবে, 25। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা শেষের অঙ্কটার দিকে একটু খেয়াল করি। এখানেও দেখো 1 2 3 4, 4টা পদ দেওয়া আছে। আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইভাবে নবম, মনে করো যে বললো নবম পদ কত, তো এইভাবে 5 করে বৃদ্ধি করতে করতে নবম পদে যেতে হবে, এটা কিন্তু আমাদের অনেক দেরি হবে। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, যেমন বলেছে 5 ক যোগ 2, তাহলে আমরা 5 আছে 5 বসালাম, বলেছে কত কর স্থলে আমরা কি লিখবো, যেই পদটা বের করতে বলবে সেটা, তাহলে নবম পদ বের করতে বলেছে, আমরা এর সাথে 9 গুণ দেবো যোগ 2, তাহলে এটা আমরা গুণ করব। 5 নং কত হয়
45 যোগ 2, তাহলে 45 সাথে 2 যোগ করলে কত হয় 47। তাহলে আমাদের উত্তর কী হবে, নবম পদ 47। তাহলে আমরা কিন্তু টিকটা এভাবে সুন্দরভাবে দেখাতে পারবো। এখান থেকে অসংখ্য টিক আসতে পারে, নাও আসতে পারে, তোমরা এগুলো শিখে রাখলা। আশা করি তোমাদের এই জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো, কীভাবে সূত্র এসেছে, কীভাবে প্রশ্ন আসলে উত্তর করতে হবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় তোমাদের একটা ছক দেওয়া, সেই ছকটা সমাধানের চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো লক্ষ্য করো, আমরা কিন্তু ছকটা এঁকে নিয়েছি। তোমাদের বইয়ে ছকটা কিন্তু পূরণ করা আছে, কোথায় কি হবে সেটা দিয়ে, কিন্তু আমরা কিন্তু ছকটা পূরণ করি নাই। আমরা পূরণ করে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে পূরণ করতে হয়। তো মনে করো যে আমাদের বললো যে এই ঘরটায় কি বসবে, তো এটা আমরা কিভাবে বের করব। তো খেয়াল করো যে এটা কিসের লাইন, আমরা উপরে এবং বামে লক্ষ্য করব। এটা প্রথম পদের লাইন। প্রথম মানে কি আমরা মনে রাখবো, প্রথম মানে 1, দ্বিতীয় মানে 2, তৃতীয় মানে 3, চতুর্থ মানে 4, পঞ্চম মানে 5, দশম মানে 10, 100তম মানে 100। যেটা হবে সেটা আমরা, তাহলে এটা যেহেতু বের করেছি আমরা প্রথমটা খেয়াল করবো, যেমন এখানে কি আছে, তাহলে প্রথম পদ 1, এবং আমরা বামে এই সূত্রটার দিকে খেয়াল করব। তাহলে প্রথম বলতে আমরা কি বুঝছি 1, তাহলে এই কর মানটা কত হবে 1। যদি এইটা বলতো তাহলে আমরা কোনটার ঘরে যেতাম, তৃতীয়, তাহলে এই কর মানটা কত হতো 3। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে কর মান যদি আমাদের 1 হয়, মনে করো এখানে আছে 3 ক যোগ 1, তো আমাদের কর মান হচ্ছে 1, 3 গুণিত 1 যোগ 1, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে কত হয় 3, যোগ 1 করলে কত হয় 4 হচ্ছে। তাহলে আমাদের এখানে কত বসবে 4 বসবে। এগুলো কিন্তু খুবই সহজ। যদি বলে এখানে কত বসবে, তো আমরা খেয়াল করি উপরে কি আছে, তৃতীয় পদ, তৃতীয় মানে কি 3, তাহলে কর মান কত হবে, কর মান অবশ্যই 3 হবে। তাহলে এই সূত্রটা হচ্ছে ক স্কোয়ার মাইনাস 1, তাহলে 3 কর মান কত হয়েছে 3, 3-এর উপর স্কোয়ার মাইনাস 1, 3 স্কোয়ার মানে 3 গণিত 3, 3 স্কোয়ার মানে কি 3 গণিত 3, 3 গণিত 3 কত হয়, 3 ত্রিকে 9 বিয়োগ 1 সমান সমান কত হচ্ছে 8। তাহলে এই ঘরে কত বসবে 8 বসবে। এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা দেখার সাথে সাথে এখন বের করতে পারবে। মনে করো বললো পঞ্চম পদ, অর্থাৎ এই ঘরটায় কি বসবে, এখানে কততম পদ পঞ্চম, পঞ্চম মানে কত 5, তাহলে কর স্থলে কি বসবে 5 বসবে। তাহলে আমাদের সূত্রটা কি, মনে করো সূত্র হচ্ছে 4 ক যোগ 3, তাহলে 4 গণিত কর স্থলে, যেহেতু এটা বের করতে বলেছে এটা 5, 4 গণিত 5 যোগ 3, তাহলে এটা করলে কত হয় 4 5 20 যোগ 3 সমান সমান 23। তাহলে এই ঘরে আমাদের কত বসবে 23 বসবে। এগুলো কিন্তু খুবই ইজি, তোমরা কিন্তু দেখার সাথে সাথে এখন বের করতে পারবা। যদি বলে এই ঘরটায় কত বসবে, এটা কত 100তম, অর্থাৎ এটা কিন্তু 100, তাহলে কর স্থলে কত বসবে 100। আমরা যদি সূত্রটি একটু দেখি, 2 ক যোগ 1, তাহলে 2 কর স্থলে কি বসবে 100 যোগ 1, তাহলে 100-এর সাথে 2 গুণ করলে কত হয় 200 যোগ 1 সমান সমান কত হচ্ছে 201, কত হচ্ছে 201। তাহলে এখানে কিন্তু বসবে 201। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা এই প্রত্যেকটা ঘর পূরণ করতে পারবে। যদি বলে যে এই 10তম পদ, অর্থাৎ এই ঘরটায় কি বসবে, তো আমরা প্রথমে উপর দিকে খেয়াল করব, এখানে কত ঘরের পদ 10ম। এইবার আমরা বামের দিকে চলে যাবো, এখানে সূত্রটা আছে 3 ক যোগ 1, তাহলে কর স্থলে 10 বসবে। তাহলে যদি বলে 3 ক যোগ 1 সমান সমান 3 গণিত কর স্থলে 10 যোগ 1 সমান সমান 3 10-কে 30 যোগ 1 সমান সমান কত 31। তাহলে এটা কত বসবে 31। আশা করি এই ঘরটা কিভাবে পূরণ করতে হবে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা এই অনুশীলনের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।